উত্তরণ। বেতার ম্যাগাজিন। সুপ্রিয় শ্রোতা, জীবনের অতীতে লেখা হলো আরও একটি দিনের কথা, যেখানে ভাদ্রের রোদ বৃষ্টির খেলা হবার কথা, কিন্তু আকাশের মন খারাপ থাকায় লেখা হলো শুধু জলে ভেজার গল্প। আজ এমন একটি সময় আপনাদের সাথে কথা বলছি যখন দেশের দক্ষিণ পূর্বের 11টি জেলা আকস্মিক বন্যার কবলে। পাহাড়ি ঢলে নেমে আসা বান নিমিষেই সর্বস্ব কেড়ে নিয়েছে দুর্গত এলাকার মানুষজনের। এখনও বহু মানুষ পানিবন্দী। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলস কাজ করে যাচ্ছে সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠান। তবে এই দুর্যোগে যে বিষয়টি আমাদের সাহস যোগায় তা হলো আমাদের ঐক্য, আমাদের পারস্পরিক ভালোবাসা। বিশেষ করে এই তরুণ প্রজন্মকে দেখে বেশ অবাকই হতে হয় সকলের। দেশের যে কোনো সংকটে তারা ঝাঁপিয়ে পড়েছে তাদের সর্বস্ব দিয়ে। শুধু তরুণরাই নয়, ছুটে আসছে সবাই। নিজেদের সামর্থ্যের সবটা দিয়ে মানুষ দাঁড়াচ্ছে মানুষের পাশে। এই দুর্যোগে প্রয়োজনে হিন্দু সম্প্রদায় আশ্রয় নিচ্ছে মসজিদে আর মুসলমানরা মন্দিরে। দুর্গাপূজার জন্য জমানো কিংবা মসজিদ নির্মাণের জন্য জমানো টাকা মানুষ সব তুলে দিচ্ছে দুর্গতদের ত্রাণের সহায়তায়। আবার ছোট্ট একটি শিশু তার জমানো ব্যাংকটি তুলে দিচ্ছে ত্রাণের তহবিলে। এ যেন এক নতুন বাংলাদেশ। এমন দেশটাই তো আমরা চেয়েছিলাম, যেখানে মানুষের মধ্যে থাকবে না কোনো ভেদাভেদ, থাকবে না কোনো হানাহানি, থাকবে শুধু আমরা সবাই, আমরা মানুষ, মানুষের পরিচয়। দেশের প্রতিটি দুর্যোগে আরও শক্তিশালী হোক আমাদের এই বন্ধন, এই প্রত্যাশা রইল আমাদের। সুপ্রিয় শ্রোতা, আজ 26শে আগস্ট 2024 খ্রিস্টাব্দ। শুরু করছি আজকের উত্তরণ। শুরুতেই রয়েছে বিশ্বের চমকপ্রদ বিস্ময়কর খবর নিয়ে আমাদের নিয়মিত পরিবেশনা বিশ্ববিচিত্রা। চলতি দশকের 20 বছরে বিশ্বের যে 10টি দেশ সবচেয়ে বেশি দুর্যোগ আক্রান্ত হয়েছে তার মধ্যে বাংলাদেশ হল নবম। এ সময় বাংলাদেশের 11 কোটি 20 লাখ মানুষ প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে। বেলজিয়াম ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর দ্য রিসার্চ অন দ্য এপিডেমিওলজি অব ডিজাস্টার CRED এবং জাতিসংঘের গবেষণা প্রতিষ্ঠান UN অফিস ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন UNDRR থেকে প্রকাশিত রিপোর্টে এমনটাই উঠে এসেছে। তথ্য অনুযায়ী আগের 20 বছরের তুলনায় গত 20 বছরের বিশ্বে সব ধরনের দুর্যোগ, প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বেড়েছে। এ সময় যে 10টি দেশ সবচেয়ে দুর্যোগের শিকার হয়েছে তারা হল এশিয়ার বাইরের দুটি দেশ, যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে এবং মেক্সিকো অষ্টম স্থানে। এশিয়ার 8টি দেশ হল চীন প্রথম, ভারত তৃতীয়, ফিলিপাইন চতুর্থ, ইন্দোনেশিয়া পঞ্চম, জাপান ষষ্ঠ, ভিয়েতনাম সপ্তম, বাংলাদেশ নবম এবং আফগানিস্তান দশম। এবার জানাবো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বন্যার খবর। আপনি জানেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বন্যা কোনটি? সেন্ট্রাল চায়না ফ্লাড ইতিহাসের সবচেয়ে বড় বন্যা। এটা শুধু বড় বন্যাই নয়, বরং এটিকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর দুর্যোগ হিসেবে আখ্যায়িত করা হয়। এটি 1931 সালে জুলাই থেকে আগস্টে চীনে সংগঠিত হয়। তুষার গলা পানি, মুষলধারে বৃষ্টি আর 7টি ভিন্ন ভিন্ন সাইক্লোন মিলে তৈরি হয় ইতিহাসের সবচেয়ে বড় বন্যা। বন্যার স্থায়িত্ব ছিল প্রায় 6 মাস। বলা হয়ে থাকে এই বন্যার আয়তন এতই বিশাল যে তা ইংল্যান্ডের আয়তনের চেয়েও বেশি ছিল।
ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুসারে এই বন্যায় 5 কোটিরও বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। সে বন্যার পানিতে ডুবে রোগে ভুগে অনাহারে প্রায় 37 লাখ মানুষের মৃত্যু হয়। প্রিয় শ্রোতা, বিশ্ববিচিত্রা আজ এ পর্যন্তই। সুপ্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য আমাদের পরিবেশনায় প্রাত্যহিক বিশ্বের ঘটে যাওয়া ঘটনাবলীর সংকলন নিয়ে আয়োজন চলতি বিশ্ব। সংবাদ সংকলন ও পর্যালোচনায় থাকছেন মাসুদ করিম, উপস্থাপনায় AKM শোয়েব। চলতি বিশ্বে আজ মহাকাশে আটকে পড়া 2 নভোচারীকে আগামী বছর ফিরিয়ে আনা নিয়ে আলোচনা করব। 2 মাসেরও বেশি সময় ধরে মহাকাশে আটকে থাকা নাসার 2 মহাকাশচারী স্পেস এক্সের সঙ্গে 2025 সালের ফেব্রুয়ারিতে পৃথিবীতে ফিরে আসবেন। নাসা বলছে যে বোয়িং স্টারলাইনের মহাকাশযান নভোচারী সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সংক্ষেপে ISS-এ ভ্রমণ করেছিলেন তা ক্রুবিহীন পৃথিবীতে ফিরে আসবে। এই জুটি 5 জুন একটি 8 দিনের মিশনে গিয়েছিল। এখন তাদেরকে প্রায় 8 মাস কক্ষপথে কাটাতে হবে। স্টারলাইনের ISS-এ যাওয়ার পথে সমস্যার সম্মুখীন হয়েছিল, যার মধ্যে লিয়ামের ফুটোও রয়েছে, যার প্রপালশন সিস্টেমে জ্বালানি ঠেলে দেয়। বেশ কিছু থ্রাস্টার ঠিকমতো কাজ করেনি। বোয়িং এবং স্পেস এক্স উভয়ই তার মহাকাশচারীদের জন্য বাণিজ্যিক মহাকাশ ফ্লাইট প্রদান করতে নাসার সঙ্গে $1 বিলিয়ন চুক্তি করেছিল। তার মধ্যে বোয়িংয়ের সঙ্গে $4.2 বিলিয়ন এবং বিলিয়নিয়ার এলন মাস্ক প্রতিষ্ঠিত স্পেস এক্স পেয়েছে $2.6 বিলিয়ন কাজের চুক্তি। স্পেস এক্স এই পর্যন্ত নাসার জন্য 9টি ক্রুড ফ্লাইট মহাকাশে পাঠিয়েছে, সেই সাথে কিছু বাণিজ্যিক মিশনের জন্য। তবে এটি ছিল ক্রুড মিশনে বোয়িংয়ের প্রথম প্রচেষ্টা। বোয়িং এবং নাসার প্রকৌশলীরা স্টারলাইনের ক্রাফটের প্রযুক্তিগত সমস্যাগুলো বোঝার জন্য কয়েক মাস সময় ব্যয় করেছেন। তারা মহাকাশ এবং পৃথিবীতে উভয় ক্ষেত্রেই পরীক্ষা চালিয়ে যাচ্ছেন এবং ডেটা সংগ্রহ করছেন। তাদের আশা সমস্যার মূল জায়গা শনাক্ত করা এবং স্টারলাইনে আটকে পড়া নভোচারীদের নিরাপদ বাড়ি ফেরার উপায় খুঁজে বের করা। নাসার প্রশাসক বিল নেলসন বলছেন, মহাকাশযানে কি উন্নতি করা দরকার তা বোঝার জন্য বোয়িং নাসার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তিনি বলেন, মহাকাশ ফ্লাইট সবসময় একটি ঝুঁকিপূর্ণ কাজ। এর সবচেয়ে নিরাপদ এবং রুটিন ফ্লাইটও ঝুঁকি থাকে, আর ফ্লাইটটি যদি পরীক্ষামূলক হয় তবে তাতে ঝুঁকির কথা বলাই বাহুল্য। তবে আমাদের প্রধান মূল্যবোধই হল নিরাপত্তা বজায় রাখা। 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ISS-এ এই জুটি থাকার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে তারা স্পেস এক্স ক্রু ড্রাগন মহাকাশযানে ফিরে আসতে পারেন। প্রিয় শ্রোতা, শুনছিলেন চলতি বিশ্ব। প্রিয় আর অপ্রিয়র নিখুঁত মিশেলে আমাদের আনন্দ বেদনার উপলব্ধি এসব আছে বলেই আমরা ভালো আর মন্দের পার্থক্যকেই নিজেদের ভেতরে ধারণ করি। আর আনন্দ বেদনার যে খোরাক তা আমরা পাই আমাদের হাজারটা চলমান বিনোদনের মাঝে। তেমনি একটি শক্তিশালী বিনোদনের মাধ্যম হলো নাটক। নাটক যেমন আমাদের সমাজকে আয়নার মতো আমাদের সামনে তুলে ধরে, তেমনি আমাদের বিনোদন চাহিদাকেও অনেকখানি পূরণ করে দেয়। আর সে কারণেই নাটকের সাথে সংশ্লিষ্ট অভিনয়শিল্পী, নির্মাতা আর কুশলীরাও জায়গা করে নেন আমাদের প্রিয়জনের তালিকায়। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, তেমন গুণী মানুষকে নিয়েই আমাদের এবারের আয়োজন নন্দিতজন। আমাদের আজকের অতিথি বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা সালাউদ্দিন লাবলু। সাক্ষাৎকার গ্রহণে ফারজানা তিথি। সুপ্রিয় শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আজ আমাদের সাথে উপস্থিত আছেন এমন একজন অতিথি যিনি বাংলাদেশের অভিনয় জগতের কিংবদন্তি। তবে শুধু অভিনয় দিয়ে নয়,
এর পাশাপাশি চিত্রনাট্যকার এবং টিভি পরিচালক হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছেন। মঞ্চ, টিভি, চলচ্চিত্র, টেলিফিল্ম, কোথায় নেই তার পদচারণা। তার হাস্যরসাত্মক প্রযোজনা এবং অভিনয় তার ক্যারিয়ারে এনে দিয়েছে ভিন্ন মাত্রা। ব্যস্ত ডাক্তার, রঙের মানুষ, ভবের হাট, আলতা সুন্দরী, সাকিন শারিশুরি, হার কিপটে এসব জনপ্রিয় নাটক আর টেলিফিল্মের সাথে তার নাম জড়িয়ে আছে অঙ্গাঙ্গিভাবে। নিশ্চয়ই বুঝতে পারছেন কে আছেন আমাদের সাথে আজকের অতিথি হয়ে। হ্যাঁ শ্রোতা বন্ধু, অভিনয় জগতের পর্দার পেছনে এবং সামনের সমান জনপ্রিয় এবং সফল ব্যক্তিত্ব সালাউদ্দিন লাবলু আমাদের আজকের অতিথি। কেমন আছেন ভাইয়া? এই আছি, মোটামুটি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আপনাকে আমরা আজকে আমাদের পছন্দের মানুষ হিসেবে প্রাণের মানুষ অনুষ্ঠানে পেয়েছি। আমরা আসলে খুবই গর্বিত এবং আনন্দিত বোধ করছি। তো আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইব আপনার ছেলেবেলা এবং বেড়ে ওঠা কোথায় হয়েছিল, আর সেই সময় পড়াশোনা কোথায় করেছেন এবং শখের কাজগুলো কী ছিল? আমার জন্ম হচ্ছে কুষ্টিয়াতে, কুষ্টিয়া জুগিয়া গ্রামে। তো সেখানে আমার মায়েরও জন্ম সেখানে। আচ্ছা, মানে মায়ের নানা বাড়ি সেখানে আমার জন্ম। তো ছোটবেলাটা আমার কাছে খুব সোনালী অধ্যায় মনে হয়, কারণ আমি যে সময় জন্মগ্রহণ করেছি সেই সময় থেকে আমার কিশোর বেলা পর্যন্ত আমার কাছে ধারণা যে বাংলাদেশটা ছিল অপূর্ব। বিশেষ করে বাংলাদেশের গ্রাম, গ্রামের মানুষ, গ্রামের প্রকৃতি সব কিছু মিলিয়ে একটি সোনালী সময় ছিল। আমি সেই দিক দিয়ে ভাগ্যবান যে আমার ওই সময়টা আমি পেয়েছি। এখনকার সময়ের চাইতে তখনকার সময় আকাশ পাতাল তফাৎ। সেটা কত সালের কথা? আমার জন্ম 1960 সালে। 60 সালে? 1960 তখন বাংলাদেশ বলতে আসলে গ্রামই বোঝাতো। পুরা বাংলাদেশ বলতে একটা গ্রামই বোঝাতো, আসলে ঠিক তাই। এবং যখন আমার কিশোর বেলা জুগিয়া গ্রামে আমি বড় হয়েছি, যদিও আমার বাবা মা দুইজনই সরকারি চাকরি করতেন, সেই সুবাদে বিভিন্ন জেলায় আমাদের যেতে হয়েছে, থাকতে হয়েছে, কিন্তু আমার সোনালী অধ্যায় যেটা বলছি কিশোরবেলা সেটা হচ্ছে কুষ্টিয়াতে। আচ্ছা, গড়াই নদীর পাড়ে আমাদের গ্রামটা ছিল, জুগিয়া গ্রাম। সেইখানে আমার আপনার পড়াশোনাও সেখানে? না, আমার পড়াশোনা কুষ্টিয়াতে না, পড়াশোনাটা ঝিনেদা, মাগুরা, যশোর, এই 3টা জায়গায়। আচ্ছা, একটু জানতে চাই যে যখন ছোটবেলায় সিনেমা দেখতেন তখন কখনো চিন্তা করেছেন যে আমি অভিনয় করব বা আমি পরিচালনা করব, বা এই জিনিসটা কখনো টানতো? না, খুব হাস্যস্কর ব্যাপার বলি, সেটা হচ্ছে যে সিনেমা খুব প্রিয় ছিল এবং আমার প্রিয় নায়ক ছিলেন নায়করাজ রাজ্জাক। তো একটা ছবি দেখেছিলাম, যেই ছবিতে দেখছি যে সে বড় লোকের একটা মেয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল, হঠাৎ অ্যাক্সিডেন্ট করলো, তারপরে তাকে ট্রিটমেন্ট করে বাসায় নিয়ে আসা থাকলো এবং পরে দেখা যাচ্ছে সে আবার গীতিকার, গান লেখে, গান করে, কিন্তু কবরই ছিলেন ওই ছবিতে। তো উনি জানতেন না। হ্যাঁ, বাট এরকম করতে করতে একটা সময় প্রেম হয়ে গেল আর কি। তো সম্ভবত দর্পচূর্ণ বিখ্যাত গান ছিল, বিখ্যাত, তুমি যে আমার হ্যাঁ, কবিতা। তুমি যে আমার কবিতা। তো ওই ছবি দেখার পরে মনে হয়েছে যে এরকম আমি যদি কোনোদিন ঢাকা শহরে যাই, এরকম বড় লোকের একটা মেয়ের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করি, তাইলে নিয়ে গিয়ে আমার ভাগ্যটা পাল্টে যাবে, এরকম একটা ভাবনা, খুব মজার ব্যাপার ছিল আর কি, এটা ভাবতাম। কিন্তু সিনেমা করব বা ইভেন অভিনয় জগতে আসব, সেটা আমার জীবনে ঘূর্ণাক্ষরেও কখনো ভাবিনি। আচ্ছা, তো মঞ্চ দিয়ে আপনার যাত্রা শুরু অভিনয়ের, আমরা একটু শুনি সেই সময়কার কথা। মঞ্চ, যেটা বললাম যে আমি আসলে কোনোদিন অভিনয় করব বা অভিনয়ের জগতে আসব, সেটা কোনোদিন ভাবনা ছিল না আমার। তো হঠাৎ করেই মানে ইন্টারমিডিয়েট পাস করার পরে ঢাকায় আসি হায়ার এডুকেশনের জন্যে। কিন্তু মানে আমি আর আমার বন্ধু আজিজুল হাকিম, আমরা খুব ক্লোজ ফ্রেন্ড, মানে ক্লাস 4-5 থেকে আমরা একসাথে, একই স্কুলে, একই জায়গায়। তো ঢাকাতে এসেও আমরা একই কলেজে ভর্তি হই গ্রাজুয়েশনের জন্য, আমি আর হাকিম। আমাদের কাজ ছিল মানে কলেজ ছাড়া আমরা দুইজনে সাইকেল নিয়ে আমরা পুরো ঢাকা শহর ঘুরতাম। একসময় হাকিমের ইচ্ছা হলো যে সে টেলিভিশন সেন্টার দেখতে যাবে, বিটিভি। তো আমি আর হাকিম গেলাম রামপুরা গেলাম, যে বিশাল ব্যাপার মনে হলো, টেলিভিশন ভবন। তো ওইখানে একজনের সাথে পরিচয় হলো, ওনার নাম ছিল আমির আলী। উনি অভিনয় করতেন আরণ্যক নাট্য দলে, ওরা কদম আলী নাটক তখন চলছিল। তো উনি বলল যে নাটকটা দেখতে এসো। তা আমি আর হাকিম দুইজন নাটকটা দেখতে গেলাম, ভীষণ ভালো লাগলো। এবং তখন হাকিম বলল যে চল নাটক করি। তো আমরা দুই বন্ধু যা করি একসাথেই করি। তখন আমরা বললাম ঠিক আছে নাটক করি। এই আরণ্যকে আমাদের প্রথম নাটকের দলে যোগ দিই। আমার জীবনের বোধটাই চেঞ্জ হয়ে গেল। তখন লেখাপড়ার থেকে মন উঠে গেল। আমার কাছে মনে হয়েছে তখন আমাদের নাটকের স্লোগান ছিল আরণ্যকের, যে নাটক শুধু বিনোদন নয়, শ্রেণী সংগ্রামের সুতীক্ষ্ণ হাতিয়ার। তখন আমার ভিতরে ঢুকলো যে এই নাটক করেই সমাজ পরিবর্তন করব, এই নাটক করেই জীবন
যাপন করব। এবং এর মধ্যে যে ঢুকলাম, আমি আরণ্যক করতে করতেই একসময় অভিনয় করলাম, আরণ্যকের নাটকের দলে ডিরেকশন দিলাম। আমার মানে নাটকের পেছনের কাজগুলোতে অনেক ইন্টারেস্ট ছিল, মানে মিউজিক করতাম, সেট করতাম, লাইট করতাম। তারপর একটা সময় ডিরেক্টর হলাম। আচ্ছা, আরণ্যক মঞ্চের নাটকের ডিরেকশন করলাম। এই করতে 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 তখন তারপরে টেলিভিশনে তখন মাঝে মাঝে বিটিভিতে আমরা অভিনয় করতাম। মামুন ভাইয়ের নাটক লিখতেন, সেই নাটকগুলোতে অভিনয় করতাম। এবং যখন প্যাকেজ শুরু হলো সম্ভবত 1996-এ, 95 শেষে বা 96-র দিকে যখন প্যাকেজ নাটক শুরু হলো, সেই সময় যেহেতু আমার ডিরেকশন করার শখ ছিল বরাবরই, এবং বাই দ্যাট টাইম আমি কিন্তু ক্যামেরাম্যানও হয়ে গেছি, মানে চিত্রগ্রাহক ছিলাম। এবং কীভাবে হয়েছে সেটা বললাম যে প্রয়োজনে হয়েছে, আসলে প্রয়োজন, ভালো লাগা, এভাবে হয়েছে। তখন এই প্রথম আলাদা করে কাজ শেখার আসলে কি ব্যাপার ছিল নাকি দেখতে দেখতে বেশি আমাদের কিন্তু দেখতে দেখতে করতে করতে শেখা। হ্যাঁ, এবং তখন আমাদের তো প্রচণ্ড সিনসিয়ারলি আমরা কাজ করতাম। মানে সেই সময় আমরা যারা নাটক করতে এসছি তাদের ভিতরে ফুল অনেস্টি, ফুল সিনসিয়ারিটি, একটা টার্গেট থাকতো, আমরা এই কাজটি করছি, ভবিষ্যতে এটা করব, এই রেজাল্ট হবে, এইগুলো চিন্তা করে কিন্তু আমরা কাজ করতাম। আমাদেরকে ফাঁকি ছিল না। যে কারণে ওই সময়ের যারা মঞ্চের সাথে জড়িত ছিল, আজ থেকে কত বছর আগের কথা, প্রায় 20-30 বছর আগের কথা, সেই সময়ের মানুষগুলোই কিন্তু এখনও টেলিভিশনে ডমিনেট করে, কারণ তাদের ভিড়টা অনেক শক্ত ছিল। এবং একটা সময় তো আমরা তো চাকরি বাকরি কোনোদিন কোনো কিছুই করিনি। আমি এটা আমার এখন প্রফেশন হয়ে গেছে, সেদিক দিয়ে লাকি যে মানে আমার ভালো লাগার কাজটাই আমার প্রফেশন। অনেক কিছু নিয়ে কথা বললাম আমরা। তো মোল্লাবাড়ির বউ, এই নামটা হচ্ছে একটা মানে সিগনেচার নেমের মতো। এই সিনেমাটা এত হিট ছিল এবং এর অভিনয় থেকে শুরু করে সব কিছু মানুষের মনে এখনও গেঁথে আছে। তো আমরা জানি এটা ডিরেকশনে ছিলেন আপনি। যদি সেই সময়ের কথা বলেন, এটা আপনার প্রথম এবং একমাত্র মুভি যেটা আপনি ডিরেকশন দিয়েছেন, তো সেটার গল্প একটু মানে এইটার গল্পটা এরকম যে আমার রঙের মানুষ যখন চলছিল, রঙের মানুষ দেখার পরে মোল্লাবাড়ির বউ ছবির যিনি প্রডিউসার মতিউর রহমান পানু, উনি আমাকে ডেকে খুব করে বললেন, একদিন ডেকে বললেন অফিসে আসেন। তো গেলাম, বললো যে আমি রঙের মানুষটা নিয়ে আমি সিনেমা বানাইতে চাই। আচ্ছা। তো তখন আমার কাছে মনে হয়েছে রঙের মানুষ অনেক বড় পরিসরে করেছিলাম, সেটা সিনেমাতে এত কিছু করা যাবে বলে মনে হয় না। হ্যাঁ, তখন বুঝলাম না, রঙের মানুষটা সিনেমাটা করতে চাই না আমরা, এটা ঠিক প্রপারলি হবে না। উনি বললেন যে তাহলে আপনাকে দিয়ে একটা ছবি বানাইতে চাই। তা আমি তো খুব খুশি, মানে আমাদের তো স্বপ্ন যে সিনেমা বানাবো, আর যখন একজন প্রডিউসার নিজে ডেকে অফার দেয়, খুব ভালো লাগার বিষয়। তো বাইদি ভাই এটিএম শামসুজ্জামানের সাথে আমার খুব দীর্ঘদিনের সম্পর্ক, নাটক রঙের মানুষ থেকেই শুরু হয়েছে, প্রচুর নাটক করেছি। এটিএম ভাই বলতেন যে লাবলু, তুমি আসলে নাটকের না, তোমার আসলে সিনেমা বানানো উচিত, তুমি যেভাবে শুটিং করো তাতে সিনেমা বানানো উচিত। তখন উনি বললেন, আমি যখন বললাম এটিএম ভাই এরকম পানু ভাই আমাকে ডেকেছিলেন রঙের মানুষ নিয়ে সিনেমা বানাতে বললেন, আমি তো না করছি। তখন এটিএম ভাই বললেন যে আমার কাছে একটা গল্প আছে, তুমি শোনো। আমি বললাম, শুনলাম। শোনার পরে বললাম যে এটা তো ভালো। তখন আমি পানু ভাইকে বললাম যে এটিএম ভাইয়ের কাছে গল্প আছে, বানাতে চাই। আবার তিনজনে একসাথে হলাম, গল্প শুনে পছন্দ হলো এবং দুর্দান্ত পছন্দ হলো। তারপরে আমরা 6টা মাস 7টা মাস কিভাবে গেছে আমরা জানি না। মানে এই গল্প সিনেমার না, সিনেমা বানানোর আগে, সিনেমা শুটিংয়ের আগে অনেক কাজ থাকে। এই গল্প শোনা, স্ক্রিপ্ট করা, গান তৈরি করা, গান লেখা, গান রেকর্ডিং করা, সিনেমার আগে এইগুলো সব করতে হয়, সব করে টোরে। তারপরে এই যে আর্টিস্টদের সাথে কথা বলা, সব কিছু মিলে আমার একটা মজার ঘটনা বলি। সেটা হচ্ছে যখন আমি মোল্লাবাড়ির বউ সিনেমা বানাই, সেই সময়টাতে শাবনূর, মৌসুমী, রিয়াজ তিনজনে তো সুপার হিট। তখন কোনো একটা কারণে রিয়াজ এবং শাবনূরের সাথে একসাথে কাজ হয়নি 4 বছর 5 বছর ধরে, কোনো তারা একসাথে কাজ করে না একদম, এটা সবাই জানতো। কিন্তু আমার ছবিতে শাবনূরকে দরকার। শাবনূরের সাথে সরাসরি গিয়ে কথা বললাম। শাবনূরের সাথে এর আগেও ওই বিজ্ঞাপন বানানোর সময় দেখা টাকা হয়েছে। তো বললাম যে শাবনূর এরকম ব্যাপার, একটা সিনেমা বানাতে চাই। বললাম লাবলু ভাই আপনি ছবি বানাবেন, তো আমি করবো না তো কে করবে? ব্যাপারটা দেখো, আমি অবশ্যই করবো। তাই বললাম যে একটা সমস্যা আছে, আরেকটা ক্যারেক্টার কিন্তু রিয়াজ। তখন বললো ছবি তো আপনার ছবি করব, আমি আপনার সিনেমা করব, কে পারফর্ম করবে সেটা আমার দেখার বিষয় না। এবং এটা যখন রিয়াজকে বললাম,
রিয়াজ অবাক হলো, তারপরে আসলো মৌসুমী। মানে তিনজনকে একসাথে সিনেমাতে ওই সময় রাজি করানো এবং এটা ওই সময়কার জন্য কিন্তু বিরাট ঘটনা ছিল। আমরা একদম আমাদের অনুষ্ঠানের শেষের দিকে আমরা একটু জানতে চাই যে আগের অভিনেতা, আমরা অভিনেতা অভিনেত্রী বা অভিনয় শিল্পী, এই জায়গাটা কিন্তু অনেক সম্মানের একটা জায়গা, এবং আমরা এখনও যদি আগের অভিনেতাদের কথা চিন্তা করি, আফজাল হোসেন, তৌকির, বিপাশা, তো ওরা কিন্তু এখনও আমাদের মনে সেরকমই দাগ কেটে আছে, ঠিক যেমন আগে ছিল। এখনকার যারা অভিনয় করছেন, এটা আমরা অনেকেই খুব একটা কমন একটা কনসেপ্ট যে আগের অভিনেতাদের মতো এখনকার অভিনেতারা আসলে সেরকম করে মানুষের হৃদয়ে দাগ কাটতে পারছে না তাদের অভিনয় কিংবা কাজ দিয়ে। তো এটার কি কারণ বলে আপনার মনে হয়, বা আপনি এটার সাথে একমত কিনা? হ্যাঁ, এটা অবশ্যই একমত। আমরা সেটা শুনি যে আগেকার মতো হচ্ছে না। দুটো কারণ আছে। একটা তো কারণ হচ্ছে যাদের কথা বললেন, তারা দীর্ঘদিন সবাই মঞ্চের সাথে জড়িত ছিল, 12 বছর 15 বছর অভিনয়টা শিখে তারা অভিনয় করতে এসছে, এবং তাদের একটা আইডিওলজি ছিল তখনকার। বেসিক্যালি ওই সময়কার মানুষের একটা আইডিওলজি ছিল। এবং তখন আরেকটা বিষয় ছিল, তখন এতগুলো চ্যানেল ছিল না। হ্যাঁ, বিটিভি, এটিএন বা চ্যানেল আই, বিনোদনের জন্যে মানুষের সময়ও ছিল, মানে সন্ধ্যার পরে বাসায় আসতো, এসে নাটক দেখতো বা ফিল্ম দেখতো, সেটি একটি কারণ। আর এখন হচ্ছে প্রচুর চ্যানেল, এখন মানুষের নাটক দেখার সময় বের করাটাই মুশকিল হয়ে যায়, এবং আমাদের চ্যানেলগুলোর নাটক দেখানোর যে সিস্টেম, সেটাতেও অনেক সমস্যা আছে। মানে আপনি 20 মিনিটের একটা নাটক দেখাতে গিয়ে 16 মিনিট যদি বিজ্ঞাপন দেখতে হয়, তাহলে একজন মানুষ বসে দেখবে না। এগুলো একটা কারণ। আর দ্বিতীয় হচ্ছে এখনকার জেনারেশনের অনেকেই মানে ঠিক ওই যে শেখার প্রক্রিয়ার মধ্যে থেকে যে আসা, সেটা অনেকেই সেইভাবে আসেন নাই। তার মধ্যেও যে যারা ভালো করছে না তা না, অবশ্যই ভালো করছে, এরকম সেটা হয়তো সংখ্যায় খুব কম, কিন্তু সিগনিফিকেন্টলি একটা অ্যাক্টিং করে মানুষের সম্মানের জায়গাটা, মানুষের কাছে সম্মানের জায়গাটা যে অর্জন করা, সেইটা কিন্তু আর হচ্ছে না। মানে এখন হওয়াটা পসিবল কেন আমি জানি না, কারণ প্রথমত প্রচুর চ্যানেল, দ্বিতীয় হচ্ছে মানুষের জীবনযাত্রার জটিলতা, মানুষের অস্থিরতা, তার জীবন যাপন করার জন্যে তার ইকোনমিক্যাল যে লাইফটা, সেটা এত বেশি অনিশ্চিত। এর মধ্য থেকে একটা সিনেমা দেখা বা একটা নাটক দেখা, হ্যাঁ, ওই মানসিকতায় যাওয়াটাও মুশকিল হচ্ছে। সেইখানে একজন অভিনেতা বা অভিনেত্রীকে চোখে পড়তে এবং হৃদয়ে থাকতে তার কতটা কঠোর শ্রমটা দিতে হবে, কতটা ক্রিয়েটিভ হতে হবে, না হলে আর মানুষের হৃদয়ে জায়গা করা যায় না, যাচ্ছে না আর কি এখন। সময়টা আসলে আস্তে আস্তে কঠিন হয়েছে, কম্পিটিশনটাও অনেক বেড়ে গেছে, অনেক বেড়েছে। আমরা একেবারে শেষের দিকে, আমরা যেতে যেতে আপনার কাছ থেকে একটু আমাদের বেতারের যে শ্রোতা বন্ধুরা রয়েছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আমি প্রথমত আপনাকে এবং বাংলাদেশ বেতারকে ধন্যবাদ জানাতে চাই। এই ফার্স্ট টাইম আমার জীবনে প্রথম বোধহয় এরকম একটা বেতারে ইন্টারভিউ আমার জীবন নিয়ে, আমার কাজ নিয়ে করার সুযোগ দিলেন আপনারা, সেজন্য ধন্যবাদ জানাতে চাই। এবং শ্রোতাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, একটাই চাওয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, এবং আপনাদের ভালো লাগার মতো কাজই যেন আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন করে যেতে পারি, এই দোয়াটুকু আমার জন্য করবেন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন নন্দিতজন। সুপ্রিয় শ্রোতা, এবারে থাকছে বিশ্বের ঐতিহ্যবাহী বিষয়বস্তু ও দর্শনীয় স্থান নিয়ে আমাদের নিয়মিত তথ্যমূলক নিবন্ধন বিশ্ব ঐতিহ্য। এই অংশটি সংকলন করেছেন শেখ আবদুল্লাহ, আর পড়ে শোনাচ্ছেন AKM শোয়েব। মানব সভ্যতা বা নগরায়নের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। সভ্যতা বিকাশের সাথে সাথে বিশ্বের সৃষ্টি হয়েছে নতুন নতুন শহর, গড়ে উঠেছে আবাসস্থল, ধর্মীয় উপাসনালয়, বাণিজ্যিক কেন্দ্র। একইভাবে প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধ বিক্রিয়ায় ধ্বংস হয়েছে অনেক। তেমনই ধ্বংস হওয়া একটি ঐতিহাসিক শহর বা খ্রিস্টান ধর্মাবলম্বীদের তীর্থস্থান হচ্ছে মিশরের আবু মেনা শহর। আবু মেনা নামের ঐতিহাসিক স্থানটি মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ার দক্ষিণে অবস্থিত। 4th শতাব্দীতে এর গোড়াপত্তন শুরু। ধাপে ধাপে জায়গাটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের তীর্থস্থানের রূপ নেয়। এখানে গড়ে ওঠে মঠ বা প্রার্থনা কেন্দ্র।
ভূমধ্যসাগরের পাড়ের এই জায়গাটি তীর্থস্থানের রূপ নেওয়ার এক বিশেষ গল্প রয়েছে। বলা হয়ে থাকে 296 খ্রিস্টাব্দে প্রাচীন মিশরের শাসক মেনাসের মৃত্যুর পর তাকে সমাধিস্থ করার তার মৃতদেহ একটি উটের পিঠে চাপিয়ে মারেউটিস হ্রদের ওপারে মরুভূমিতে নিয়ে যাওয়া হয়েছিল। মরুভূমিতে কিছু সময় চলার পর উটটি আর সামনে এগোতে চায়নি। মৃতদেহের সঙ্গে যারা ছিলেন তারা অনেক চেষ্টার পরও উটটিকে সামনের দিকে এগিয়ে নিতে পারেননি। ফলে তারা ধারণা করেছিলেন ঐশ্বরিক ইচ্ছার কারণে উটটি আর সামনের দিকে এগোচ্ছে না। এরপর মৃতদেহের সঙ্গীরা সেই স্থানেই তাকে কবর দিয়েছিলেন। কিন্তু এই সমাধিটি এক পর্যায়ে লোকেরা ভুলেই গিয়েছিল। বহু বছর পর একজন স্থানীয় মেষপালক সমাধিটি আবিষ্কার করেন। মেষপালক একদিন দেখলেন খোশ রোগে আক্রান্ত তার একটি ভেড়া ওই জায়গায় গেল এবং ছোট্ট ঝর্ণার পানিতে নিজেকে ডুবিয়ে দিল এবং সেখানকার মাটিতে গড়িয়ে পড়ল। এরপর দেখা গেল ভেড়াটির খোশ রোগ আর নেই। মেষপালক অলৌকিক ঘটনা বুঝতে পারলেন। এরপর তার যে ভেড়া অসুস্থ হয়ে পড়ত তাকে ওই জায়গায় কিছু ধুলো এবং পাশের ঝর্ণার পানি দিয়ে একসাথে তার গায়ে মাখিয়ে দিতেন, আর ভেড়াগুলো দ্রুত সুস্থ হয়ে উঠত। এভাবে তিনি তার কাছে আসা সমস্ত অসুস্থদের সুস্থ করে তুললেন। এর ফলে এই অঞ্চলে মেষপালকের নিরাময় ক্ষমতার কথা দ্রুত ছড়িয়ে পড়ল। খ্রিস্ট ধর্ম প্রচারক এবং প্রথম রোমান সম্রাট কনস্টান্টাইন তার অসুস্থ মেয়েকে সুস্থ করার জন্য ওই মেষপালকের কাছে পাঠিয়েছিলেন। সম্রাটের মেয়ের সুস্থতার পর তিনি মেষপালককে মেনাসের মৃতদেহ খুঁজে পাওয়ার কৃতিত্ব দেন এবং ওই স্থানে একটি গির্জা নির্মাণের নির্দেশ দেন। পূর্ব রোমান সম্রাট আর্কাডিয়াসের রাজত্বকালে ওই গির্জায় পুরোহিত এবং বিশপ লক্ষ্য করেছিলেন যে ছোট গির্জাটিতে ভিড় সামলানো যাচ্ছে না। তিনি সম্রাটকে চিঠি লিখে গির্জার সংখ্যা বাড়ানোর অনুরোধ করেন। ওই সময় সম্রাট 3টি প্রধান গির্জা বানিয়ে দেন। পাশাপাশি স্থানীয় আদিবাসী সহ তীর্থস্থানীয়দের মঠ বানানোর সুযোগ দেওয়া হয়। ফলে ধীরে ধীরে গড়ে ওঠে বহু সংখ্যক মঠ। এভাবেই প্রাচীনকালের শেষের দিকে আবু মেনা মিশরের প্রধান তীর্থস্থানে পরিণত হয়। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবার জনসচেতনতামূলক কিছু কথা। বন্যা কবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহারের মাধ্যমে আমরা অতি সহজেই নিরাপদ খাবার পানি পেতে পারি। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট অ্যাকুয়া ট্র্যাপস 33 মিলিগ্রাম ট্রোক্লোসিন সোডিয়াম ব্যবহার করে নিরাপদ খাবার পানি প্রস্তুত পদ্ধতি। প্রথমে 5 লিটার পানি নিয়ে সুতি কাপড় দিয়ে ছেঁকে নেন। এরপর একটি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পানির সাথে ভালোভাবে মিশিয়ে 30 মিনিট অপেক্ষার পর পানি পান করুন। মনে রাখবেন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটটি কখনোই সরাসরি খাওয়া যাবে না। প্রিয় শ্রোতা, পরিবর্তন আর প্রকৃতির চিরায়ত নিয়ম। সময়ের সাথে বদলে যায় সবকিছু। এই যে আমরা একটি নতুন বাংলাদেশের দেখা পেয়েছি, যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, দেশে যে কোনো প্রয়োজনে ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষ এক কাতারে সামিল হয়েছে, এমন একটি বাংলাদেশের স্বপ্নই আমরা সব সময় দেখছি। আমরা শেষ করব আমাদের আজকের আয়োজন। কথা হবে উত্তরণের আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল অবস্থায় দেশ ও দেশের মানুষকে ভালোবাসুন। আর জানিয়ে দিচ্ছি শেষের কথাগুলো। আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন আমান চপল এবং উপস্থাপনায় জিএম তারিক এবং আমি আসফিয়া তাসনিম। প্রযোজনা সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আবুল কালাম, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন এবং নির্দেশনায় প্রেম গোপাল হাল। তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ মনির হোসেন এবং আজকের উত্তরণ প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস। শুভরাত্রি। শুভরাত্রি।